আচ্ছা, গত শুক্রবারের প্রশ্নটা যেন কি ছিল, কার কাছে কি প্রশ্নটা আছে? বাচ্চারা, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? বাচ্চারা রেসপন্স করো, কথা শুনতে পাচ্ছ? এই, মাজবা, কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, ঠিক আছে, আমরা আজকে প্রশ্নটা সলভ করতেছি। এই যে এই শুক্রবার না, গত শুক্রবার আমরা যে ক্লাসটা নিয়েছিলাম, এরপরে তোমার এমসিকিউ গুলো একটু সলভ বাকি ছিল, আমি তোমাদের সলভ করে দেই নাই। যে গত শুক্রবারের প্রশ্নটার সলিউশনটা হচ্ছে এরকম, যে এক নাম্বারটা হচ্ছে কি, বৃত্তলেখের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? তা তোমরা বলো তো, বৃত্তলেখের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? কে বলতে পারবা? বৃত্তলেখের কেন্দ্রে স্যার। 360 ডিগ্রি। তাহলে এক নাম্বারটা হচ্ছে 360 ডিগ্রি। এই সবাই একটু অপশনটা একটু ইয়া করে নাও, কে কত পাইছো তারপর আমাকে সবাই একটু জানাইবা। স্যার হচ্ছে খুব আজকে, কালকে রাত্রে 2টার দিকে বাসাতে আসছি, আর স্কুলের হোস্টেল কালকে উদ্বোধন হবে। কালকের পর থেকে আর কোনো ঝামেলা নাই। তারপর হচ্ছে তোমার আজকে সকাল থেকে সারাদিন পর্যন্ত হোস্টেলে। এখন ফাঁকিতে এসএসসি পরীক্ষার্থী কিছু আছে, তাদেরকে 1 ঘন্টা পরে আসছি। আর মাঝে তোমাদের একটু পড়ানোর জন্য কোনোভাবে একটু দ্রুত আসছে। আবার যে কোনো সময় কল চলে আসতে পারে, আজকে সারা রাত ওখানেই থাকতে হবে। অনেক কাজ বাকি আছে, এখনো কাজ চলতেছে। তো আমি সেই কারণে তোমাদের এই সপ্তাহ খাতাটা ইয়েও দেখতে পারিনি গত সপ্তাহ। আচ্ছা, সলিউশন গুলো তোমরা একটু মিলিয়ে নিও। তাহলে এক নাম্বারটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে বৃত্তলেখের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? 360 ডিগ্রি। পরিসর 57, শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র কি? পরিসর বাই শ্রেণী ব্যক্তি। শ্রেণী সংখ্যা ইকুয়াল টু কি? পরিসর ডিভাইডেড বাই শ্রেণী ব্যক্তি। পরিসর হচ্ছে 57, শ্রেণী ব্যক্তি হচ্ছে কত? 10। তার মানে 5.7, 5.7 মানে হচ্ছে কত? শ্রেণী 6 আসবে, শ্রেণী সংখ্যা আসবে 6টা। তাহলে এখানে শ্রেণী সংখ্যা 6টা। তাহলে 2 নম্বরে ইয়া হচ্ছে শ্রেণী সংখ্যা 6টা। 3 নাম্বার কি? 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বার কোশ্চেন ছিল, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টি? এই বাচ্চারা বলো, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টা, কে বলতে পারবা? জি। 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা। একটা হচ্ছে গড়, একটা মধ্যক, আর একটা প্রচুরক। ঠিক আছে, গড়, মধ্যক, প্রচুরক। তাহলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 3টি, একটা হচ্ছে গড় বা গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। ঠিক আছে, তাহলে এটা হবে 3টি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক 3টি। আর 4 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা ছিল তোমার এই 4, 8, 0, তারপরে হচ্ছে 6, 1, 4, 7, উপাত্তগুলোর মধ্যক কত? তাহলে মধ্যক নির্ণয়ের জন্য প্রথম যে কাজ করতে হবে সেগুলো হচ্ছে উপাত্তগুলোর আগে সাজাইবা, মানের ঊর্ধ্বক্রমে সাজাইবা। ছোট থেকে বড় দিকে সাজাও 0, প্রথমটা কত? 0, আর দ্বিতীয়টা হচ্ছে 1। ছোট থেকে বড় দিকে সাজাবা 0, 1, তারপর কি আছে 4, তারপরে 6, তারপরে 7, তারপরে হচ্ছে 8। এখন উপাত্তের সংখ্যা কয়টা দেখো, 1, 2, 3, 4, 5, 6টা। যদি উপাত্তের সংখ্যা জোড় সংখ্যক হয় তাহলে মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। আর উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক হলে মাঝেরটা হয় মধ্যক। উপাত্তের সংখ্যা জোড় সংখ্যক হলে মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ। এটা এমসিকিউর জন্য। তাহলে 4 যোগ 6 ডিভাইডেড বাই 2, মধ্যকটা হবে কত? 6 4 কত? 10, 10 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু কত? 5। তার মানে এখানে আমাদের মধ্যকটা 4 নম্বর অপশনটা ছিল মধ্যকটা 5। 4 নম্বরে মধ্যক 5। তোমরা একটু মিলিয়ে নিও, দেখি দেখো কে কত পেয়েছো। আচ্ছা, তারপর হচ্ছে 5 নম্বরের মধ্যে একটু আসো। 5 কি চেয়েছিল? 5 চেয়েছে প্রচুরক কোনটি? 5 প্রচুরক কোনটা? তাহলে উপাত্তগুলোর মধ্যে প্রচুরক তো বুঝো, যে সংখ্যাগুলো সর্বাধিক বার আছে। প্রচুরক একটা হইতে পারে বা একাধিক হইতে পারে। যেমন এখানে 7 আছে কয়বার? 3 বার আছে 7। ঠিক আছে, 11 আছে 2 বার, তারপর হচ্ছে 10 আছে 2 বার, তা 11 3 বার আছে। তার মানে এখানে হচ্ছে সরি 7 আছে 3 বার, তাহলে 7 সর্বাধিক বার আছে। তাহলে এটা হবে অ্যান্সার হবে আমাদের 7। অ্যান্সার হবে 7। ঠিক আছে, 5 এর অ্যান্সার 7, 5 এর অ্যান্সার বি। ঠিক আছে।
তারপরে হচ্ছে, তারপরে আসো 6 এর মধ্যে 6 কি চাইছে, এত সংখ্যাগুলোর মধ্যক কত। ঠিক একইভাবে মধ্যকটা কত তুমি উপাত্তগুলোর আগে সাজাইবা, সাজানোর পরে যদি উপাত্ত সংখ্যা জোড় হয় তাহলে মাঝেরটা মধ্যক, বিজোড় জোড় হইলে মাঝে দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করলে মধ্যক, আর বিজোড়টা হইলে কি মাঝেরটা মধ্যক। আচ্ছা, এটা বারবার সাথে আসো। 7 কি চাইছিল, 7 চাইছিল 6 থেকে 10। শ্রেণীব্যাপ্তি কত, তো শ্রেণীব্যাপ্তি কত, শ্রেণীব্যাপ্তি বের করার সূত্র হচ্ছে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে 1 যোগ করে দিবা। তাহলে শ্রেণীব্যাপ্তিটা কত আসবে, 10 বিয়োগ 6 যোগ 1। 10 সাথে 6 চলে গেলে 4, 4 যোগ 1, তাহলে শ্রেণীব্যাপ্তি হবে 5। যে কোনো একটা শ্রেণীব্যাপ্তি যদি তুমি বের করতে যাও, উচ্চ সীমা থেকে নিম্ন সীমা বিয়োগ করবা, এর সাথে 1 যোগ করলে যেটা আসবে সেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা যোগ হচ্ছে 1, তাহলে তখন আসবে আমাদের শ্রেণীব্যাপ্তিটা। ঠিক আছে, শ্রেণীব্যাপ্তি ইকুয়াল টু উচ্চ সীমা বিয়োগ নিম্ন সীমা প্লাস 1, আমরা শ্রেণীব্যাপ্তি পাবো। 8 নাম্বার কি, উপাত্তের সংখ্যা n বিজোড় হলে মধ্যক নিচের কোনটি। উপাত্তের সংখ্যা যদি বিজোড় হয় তাহলে মধ্যক কোনটি। উপাত্তের সংখ্যা বিজোড় বেলা মধ্যক নির্ণয়ের সূত্র আমি তোমাদের শিখাইছিলাম একটা, যে n প্লাস 1 ডিভাইডেড বাই 2 তম পদ। হ্যাঁ, এই সূত্রটা কখন ইউজ হবে, যখন আমরা দেখবো উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক 3টা 5টা 7টা 11টা 13টা, তখন আমরা এই সূত্র ইউজ করব। আর উপাত্তের সংখ্যা যদি জোড় সংখ্যক হয় তখন এই সূত্র n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে জোড় সংখ্যার বেলা, এটা হচ্ছে বিজোড় সংখ্যার বেলা মধ্যক নির্ণয়ের সূত্র। ঠিক আছে, আচ্ছা। তারপরে 9 নাম্বারটা কি চেয়েছিল, 9 নাম্বারটা চেয়েছিল কোন উপাত্তের পরিসর 26, সর্বোচ্চ মান এত হলে সর্বনিম্ন মান কত। শোনো, তাহলে পরিসর নির্ণয় সূত্র কি, তোমাদের মধ্যে আমাকে একজন বলো পরিসর নির্ণয় সূত্রটা কি, বলো, কে বলতে পারবা, পরিসর নির্ণয় সূত্র বলো। সর্বোচ্চ রেসপন্স করো। সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। হ্যাঁ, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। ঠিক আছে, পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। তাহলে 9 নম্বর বলছে পরিসর ইকুয়াল টু কি, সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1। ঠিক আছে, এখন এর মধ্যে তোমার দেওয়া থাকবে যে কোনো পরিসর মান যদি বের করতে বলে সর্বোচ্চ বিয়োগ সর্বনিম্ন প্লাস 1, পরিসরটা বের হয়ে যাবে। আবার যদি কখনো পরিসরের মান দেওয়া থাকে, সর্বোচ্চ মান দেওয়া থাকে, সর্বনিম্ন মানটা বের করতে বলে, জাস্ট ক্যালকুলেশন করে দিবা। যেমন এই অঙ্কটার মধ্যে সর্বনিম্ন মান কি আছে, পরিসরের মান দেওয়া আছে কত, পরিসরের মান দেওয়া আছে 26, তাহলে পরিসরের জায়গায় 26 বসায় দাও। সর্বোচ্চ মান হচ্ছে 42, সর্বোচ্চ মানের জায়গায় 42, আর সর্বনিম্ন মানটা কত তুমি জানো না, সর্বনিম্নটারে ধরো x, তারপর হচ্ছে এই প্লাসের 1, তাহলে 26 42 এর 1 কে যোগ করলে 43 বিয়োগের x, তাহলে মাইনাসের x এর পাশে আসলে কি প্লাসের x ইকুয়াল টু 43 প্লাসের 26 এর পাশে আসলে মাইনাসের 26। ঠিক আছে, তোমরা একটু সবাই চেষ্টা করো যে স্যার সাপ্তাহিক পরীক্ষাগুলো নেই, সবাই একটু এই প্রশ্নটা একটু প্রিন্ট করে নেওয়ার চেষ্টা করো, প্রশ্নটা একটু প্রিন্ট করে নিও। ঠিক আছে, এখন দেখো তাহলে আমাদের x ইকুয়াল টু কত, 6 আছে 13 হবে 7 হলে, 3 আছে 4 হবে 1 হলে, তাহলে সর্বনিম্ন মান কত 17। তাহলে আজকে আমরা 11 অধ্যায়ের যে গত শুক্রবার পরীক্ষাটা হয়েছিল এটা সমাধানটা করতেছি। যে 9 নাম্বারটা বলে দিচ্ছে পরিসর এত, সর্বোচ্চ মান এত, তাহলে সর্বনিম্ন মান কত। তোমার আগে জানতে হবে যে পরিসর নির্ণয়ের সূত্রটা কি। পরিসর নির্ণয়ের সূত্রটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা আর সর্বোচ্চ মান মাইনাস সর্বনিম্ন মান প্লাস 1।
ঠিক আছে, বা বৃহত্তম সংখ্যা মাইনাস ক্ষুদ্রতম সংখ্যা প্লাস 1। এর মধ্যে পরিসর মান 26, সর্বোচ্চ মান 42, সর্বনিম্ন মানটাকে জানি না কত, এটা আমরা x ধরে নিলাম। জাস্ট পরে ক্যালকুলেশন করছো, 42 এর একে যোগ করলে কত, 43, মাইনাস এক্স এর জায়গায় মাইনাস এক্স। তোমরা অনেকে কিন্তু ক্যালকুলেশনে এখনো অনেকে উইক আছো, তাহলে ক্যালকুলেশনের বেলায় আমরা জানি এক্স হচ্ছে যার মানটা বের করতে হয়, যার মানটা আমরা জানি না সেটা হচ্ছে চলক। তাহলে এই সর্বনিম্ন মানটাকে আমরা এক্স ধরছি, এক্স এর আগে কি আছে, মাইনাস, তাহলে মাইনাস এর এক্স, এই পাশে আসলে কি প্লাস এর এক্স। 43 এর জায়গায় 43 প্লাস এর 26, এর পাশে আনছো কি মাইনাস এর 26। এখন 43 থেকে 26 চলে গেলে কত, 17, তাহলে এক্স ইকুয়াল টু 17। আচ্ছা, এটা এইটার মধ্যে কি কারো সমস্যা হয়েছে? 9 নাম্বারটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে বাচ্চারা? ও 9 স্যার, বুঝতে কারো? ওকে। আলিফ, কি অবস্থা, কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম পরীক্ষা? স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তানভীর, কি খবর, কেমন আছো? আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে 9 নাম্বার আমাদের এটা গেল। এখন আসি আমরা 10 নাম্বার। 10 নাম্বারটা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গুলা কি কি। তাহলে আমি বলেছিলাম এই ব্যাপারটা তোমাদের এত ইম্পর্টেন্ট যে তোমাদের এসএস 8 এ তো আছে, 9 10 এও এটা পরীক্ষাতে প্রচুর পরিমাণে আসে। বিগত সালের প্রশ্নগুলো যদি দেখো, দেখবা যে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টা, কি কি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা: গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কি কি মনে রাখবা? গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। গড় বা গাণিতিক গড়, মধ্যক, প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতা জিনিসটা মানে মেইন জিনিসটা কি? উপাত্তগুলোর কেন্দ্রীয় প্রবণতার সংখ্যাটা হচ্ছে উপাত্তগুলোর কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত, পুঞ্জীবিত মানে একত্রিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি তানিশা নাকি? জি স্যার। না ভাই? ওকে। উপাত্তগুলোর কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। আমি সংজ্ঞাটা তোমাদের লিখে দিছিলাম। এর মানে হচ্ছে তুমি যখন গড় বের করবা, মধ্যক বের করবা, কি কি আছে, গাণিতিক গড়, মধ্যক, আর একটা কি, প্রচুরক। এই ব্যাপারগুলোর বেলায় দেখবা সবচেয়ে বেশি গণসংখ্যাটা মানে সর্বাধিক যে গণসংখ্যাটা সেটা দেখবা মাঝামাঝি শ্রেণী বরাবর অবস্থান করে। কেন্দ্রের মানের দিকে, কেন্দ্র বরাবর যে শ্রেণীটা থাকে সেই শ্রেণী বরাবর সর্বাধিক গণসংখ্যাটা থাকে। ঠিক আছে, এটা বলতে কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার প্রবণতাকে, উপাত্তগুলোর কেন্দ্রের মানের দিকে পুঞ্জীবিত হওয়ার যে প্রবণতা সেটাকে বলা হয় কেন্দ্রীয় প্রবণতা। ইংলিশে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। সেন্ট্রাল মানে কেন্দ্রীয়, সেন্ট্রাল টেন্ডেন্সি, টেন্ডেন্সি মানে প্রবণতা, কেন্দ্রের মানের দিকে যাওয়ার প্রবণতাকে বলা হয় সেন্ট্রাল টেন্ডেন্সি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে 3টা: গাণিতিক গড়, মধ্যক, আর একটা কি, সবাই বলো কি কি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক কয়টা সবাই বলো তো, সবাই রিপিট করো আমার সাথে, সবাই বলো কয়টা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক? স্যার তিনটা। কি কি? গড়, মধ্য, প্রচুরক। হ্যাঁ, গড়, মধ্য, প্রচুরক। আচ্ছা এখন দেখো কেন্দ্রীয় প্রবণতার এই যে 10 নম্বর যে এমসিকিউটা ছিল, আমি গত শুক্রবারের প্রশ্নের, গত এই শুক্রবার না এর আগের শুক্রবারের প্রশ্নের সমাধানটা করতেছি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গুলো হলো কি কি দেখো: মধ্যক ও টেলি কোন এ নাম্বারটা, প্রচুরক ও ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক ও শ্রেণী ব্যবধান, মধ্যক ও প্রচুরক। তাহলে মধ্যক এবং প্রচুরক, ঠিক আছে। এখন আরেকটা বিষয় আছে তোমাদের এখানে, এই আমাকে কি বলতে পারবা তোমরা গণসংখ্যা সারণী তৈরিতে প্রথম ধাপ কোনটা? কে বলতে পারবা, বলো, গণসংখ্যা সারণী তৈরির বেলা পরিসর প্রথম কোন নির্ণয়। ধাপটা কে বলতে পারবা? স্যার পরিসর নির্ণয়। পরিসর নির্ণয়, গণসংখ্যা সারণী। আচ্ছা, গণসংখ্যা সারণীর জন্য আমাদের কি লাগে? সর্বপ্রথম এটা সবাই একটু লিখে নাও, এই ব্যাপারটা পরীক্ষাতে আসে। গণসংখ্যা সারণী নির্ণয়ের জন্য প্রয়োজন, সবাই এই লেখাটা একটু লিখে নাও, এটা এমসিকিউর জন্য বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকবে। গণসংখ্যা নিবেশন সারণী, গণসংখ্যা সারণী তৈরি করতে সারণী তৈরি করতে 4টি ধাপের প্রয়োজন হয়। এটা সবাই একদম মুখস্থ মতো রাখবা।
এটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য থাকতে পারে যে গণসংখ্যার সারণী তৈরি করতে কয়টা ধাপের প্রয়োজন হয় এবং ধাপগুলা কি কি। আর এমসিকিউর জন্য থাকতে পারে গণসংখ্যার সারণীর জন্য কয়টা ধাপের প্রয়োজন হয়, অথবা প্রথম ধাপ কোনটা, অথবা সর্বশেষ ধাপ কোনটা। তোমরা ক্লাস 6 এ গণসংখ্যা সারণী তৈরি করছো? 6 এ তৈরি করছো না করো নাই? 7 এ করছো। গণসংখ্যা সারণী তৈরির জন্য কি কি লাগে? প্রথম ঘরটার মধ্যে শ্রেণীব্যক্তি, তারপরটা হচ্ছে টেলি, তারপরটা হচ্ছে কি গণসংখ্যা। এগুলোর পূর্বে কিন্তু আমরা একটু কাজ করে নেই। কোন কাজ? এই যে বের করতে হবে আমাদের, শ্রেণী সংখ্যা কয়টা সেটা আগে বের করে নিতে হয়। তাহলে শ্রেণী সংখ্যা জানার পূর্বে কিন্তু আমাদের পরিসর জানতে হয়। ঠিক আছে, প্রথমটা কি? পরিসর জানতে হয়। পরিসর ইকুয়াল টু আবার কি? এই যে শ্রেণী সংখ্যা যখন আমাদের লাগবে, শ্রেণী সংখ্যা ইকুয়াল টু পরিসর বাই শ্রেণী ব্যক্তি। তাহলে শ্রেণী ব্যক্তি লাগবে, পরিসর লাগবে। আচ্ছা লিখো, গণসংখ্যা সারণী তৈরি করতে কয়টা ধাপের প্রয়োজন হয়? 4টি। 1 নাম্বার ধাপ কি? লিখো, 1 নম্বরে কি লাগবে? পরিসর নির্ণয়। পরিসর নির্ণয় 1 নাম্বার ধাপ হচ্ছে পরিসর নির্ণয়। 2 নাম্বার শ্রেণী ব্যক্তি নির্ণয়। পরিসর নির্ণয়, শ্রেণী ব্যক্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়। লিখো, টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। যে টেলি চিহ্ন যতটা গণসংখ্যা ততটা, টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। সবাই একটু লিখে নাও। লিখো, গণসংখ্যার সারণী তৈরি করতে 4টা ধাপের প্রয়োজন। প্রথমটা হচ্ছে পরিসর, দ্বিতীয়টা শ্রেণী ব্যক্তি, তৃতীয় তৃতীয় চতুর্থ তৃতীয়টা শ্রেণী সংখ্যা নির্ণয়, চতুর্থটা টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। সবাইকে আমি 2 মিনিট টাইম দিলাম, এটা একটু মুখস্থ করো। সবাইকে 2 মিনিট টাইম দিলাম, একটু দ্রুত করো। এই লেখা ক্লিয়ার কিনা বাচ্চারা? একজন স্যার। আচ্ছা, বাচ্চারা হয়েছে? গণসংখ্যার সারণী তৈরি করতে 4টা ধাপের প্রয়োজন হয়। কি কি? পরিসর নির্ণয়, তারপর কি শ্রেণী সংখ্যা নির্ণয়, ওটা শ্রেণী ব্যক্তি, আর একটা হচ্ছে কি তোমার টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এই সবার কি এটা মুখস্থ হয়েছে বাচ্চারা? জি স্যার। এখান থেকে প্রশ্নটা 2 থেকে 3 টাইপের আসতে পারে। একটা হচ্ছে যদি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসে যে গণসংখ্যা সারণী তৈরি করতে কয়টা ধাপের প্রয়োজন হয় এবং ধাপগুলা কি কি, তাহলে এই ধাপগুলা। আর এমসিকিউর জন্য আসতে পারে যে শ্রেণী সংখ্যা সারণী তৈরি করতে কয়টা ধাপের প্রয়োজন হয়, অথবা গণসংখ্যা সারণী তৈরিতে প্রথম ধাপ কোনটি। তাহলে প্রথম ধাপ কোনটা? পরিসর। প্রথম ধাপ হচ্ছে কি? পরিসর নির্ণয়। প্রথমটা হচ্ছে পরিসর নির্ণয়, তারপর হচ্ছে শ্রেণী ব্যক্তি নির্ণয়, তারপর শ্রেণী সংখ্যা, তারপর হচ্ছে টেলি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। এই ব্যাপারটা কিন্তু একদম মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা,
তারপর আমাদের কি এমসিকিউ ছিল, আমরা কি সলভ করতেছি, গত ফ্রাইডেতে যে পরীক্ষাটা হয়েছিল ওইটার সলিউশন করতেছি। আচ্ছা 11 নম্বর এমসিকিউটা আমাদের যেটা ছিল, এই 11 নম্বর এমসিকিউটা ছিল গণসংখ্যার সারণী তৈরি করতে প্রথম ধাপ কোনটি। তাহলে প্রথম ধাপ কোনটা বলতো? পরিসর নির্ণয়। প্রথম ধাপ হচ্ছে পরিসর নির্ণয়, মনে যেন থাকে বাচ্চারা। ওকে, এখন কতগুলো উপাত্ত দেওয়া আছে দেখো, 121, 12 নম্বরটা, 12 নম্বর মধ্যে আসো, 121 দেওয়া আছে, 213 দেওয়া আছে, 219 দেওয়া আছে, 199 দেওয়া আছে, 120 দেওয়া আছে। তাহলে বলতে পরিসর ইকুয়াল টু হোয়াট? তাহলে এরকম এমসিকিউ থাকবে, পরিসর ইকুয়াল টু কত? তাহলে পরিসর ইকুয়াল টু কি সর্বোচ্চ সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা, এই সর্বোচ্চ সংখ্যা 219 মাইনাস সর্বনিম্ন সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা 120, এই 120 প্লাস 1। পরিসর ইকুয়াল টু, মনে রাখো পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 120। আমি যে তোমাদের এখানে 20টা এমসিকিউ দিছি, এগুলো বিগত সালে বিভিন্ন জেএসসি পরীক্ষাতে আসা বা বৃত্তি পরীক্ষা আসে এরকম প্রশ্ন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে প্রশ্নগুলো দিয়েছি এগুলো হচ্ছে বিভিন্ন জেএসসি পরীক্ষাতে আসা প্রশ্ন। আচ্ছা, তাহলে পরিসর নির্ণয় করতে বললে কিভাবে? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে বিয়োগ করে দাও, 9 এর 9 2 আছে 11 হবে, কত 9 হলে প্লাস এর কত 1, তাহলে পরিসর হচ্ছে আমাদের 100। ঠিক আছে, আচ্ছা তারপর হচ্ছে 13 নম্বর এমসিকিউটা কি ছিল? 13 নম্বর এমসিকিউ ছিল 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? প্রশ্ন কি 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর মধ্যক কত? তাহলে 1 থেকে, বলো তো মৌলিক সংখ্যা শুরু হয় কত দিয়ে? মৌলিক সংখ্যা শুরু হয় কত দিয়ে বাচ্চারা? স্যার 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কোনটা? 2। তাহলে 2 একটা, 3 একটা, 5 একটা, 7 একটা, 11 একটা, 13 একটা, 17 17 একটা, 19 একটা, নাকি? এগুলোই তো নাকি? 2 3 5 7 11 13 17 19, কোনটা কি বাদ করছে? ঠিক আছে কিনা নো দেখো, স্যার 2 3 5 7 11 13 17 19, তাহলে কয়টা হলো? 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে মাঝের দুটা কি? এই যে 7 আর 11, এই মাঝের দুটা যোগ করো, মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ করো, 11 এর সাথে কত 18, 18 2 দ্বারা ভাগ দিলে 9। তাহলে এখানে আমাদের মধ্যকটা কত 9। আমি তোমাদের বলেছিলাম মধ্যক নির্ণয়ের বেলা এমসিকিউর জন্য উপাত্তের সংখ্যাগুলো এলোমেলো দেওয়া থাকলে আগে সাজায় নিবা, আগে সাজায় নিবা, সাজানোর পরে এই যদি উপাত্তের সংখ্যা বিজোড় সংখ্যক হয়, বিজোড় সংখ্যক, বিজোড় সংখ্যা না বিজোড় সংখ্যক, 3টা 5টা 7টা 11টা 13টা 17টা 19টা যদি বিজোড় সংখ্যক হয়, তাহলে মাঝেরটা হবে মধ্যক। আর জোড় সংখ্যক হলে মাঝের দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে মধ্যক। ঠিক আছে, তাহলে যেহেতু আমাদের জোড় সংখ্যক, তাহলে মাঝের দুইটা কি কি 7 আর 11, এই দুইটা যোগ করে 2 দ্বারা ভাগ দিলে কত? তাহলে আমাদের মধ্যক কত 9। ঠিক আছে, ওকে তারপরে আসো 14তে। 14 চেয়েছিল যে পাইচিত্র কি। আমি কিন্তু পাইচিত্র কিন্তু তোমাদের ক্লাসে দেখাইছিলাম না, যে পাইচিত্র কি? বলেছিলাম যে পাইচিত্র হচ্ছে একটি লেখচিত্র, এটা কি বলেছিলাম? দেখো তো, জি স্যার। পাইচিত্রকে বৃত্তলেখ বলা হয়, বলেছিলাম। জি স্যার। আচ্ছা, এতে কোন পরিসংখ্যান 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপিত হয়। মানে পাইচিত্রটা হচ্ছে মূলত কোন তথ্যকে 360 ডিগ্রি এর অংশ হিসেবে উপস্থাপন করা। ঠিক আছে, এত পাইচিত্র হচ্ছে মূলত কি 360 ডিগ্রির অংশ হিসেবে কোনো কিছুকে উপস্থাপন করা, অর্থাৎ বৃত্তের মধ্যে উপস্থাপন করা এটা। ঠিক আছে, তোমার কাছে ধরো, তোমাদের কয়েকজনের কাছে মিলে হলো 100 টাকা, 5 জনের কাছে মিলে হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তাহলে তোমার কাছে আছে, ধরো তোমার কাছে আছে 5 টাকা, তাহলে তুমি পাইচিত্রের মধ্যে কতটুকু জায়গা দখল করবা? তুমি পাইচিত্রের মধ্যে যদি তোমাকে বলে এই 20 টাকা, তোমার টাকাকে পাইচিত্রের মাধ্যমে উপস্থাপন করো, বৃত্তের মাধ্যমে উপস্থাপন করো, তাহলে তোমার টোটাল 5 জনের কাছে আছে 100 টাকা। তাহলে আর আমরা জানি বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোণ কত 360 ডিগ্রি, তার মানে 100 টাকা ইকুয়াল টু 360 ডিগ্রি। তাহলে 1 টাকায় কত 360 ডিগ্রি বাই 100,
তাহলে তোমার আছে কত টাকা? 5 টাকা। তাহলে 5 টাকা কিন্তু কত? 360 ইন্টু 5 ডিভাইডেড বাই কত? 100। 5 20 100 দুইটা দিলে কি বললাম? 5 20 100। 5 20 হচ্ছে কত? 100। এখন এইটা শূন্য শূন্য কাটা, 2 দিয়ে 36 কাটা দিলে 18 দুগুণে 36, তাহলে 18। তাহলে তোমার বৃত্তের মধ্যে তোমার অবস্থান কত ডিগ্রি আসবে? 18 ডিগ্রি। এই যে তোমার অবস্থান 5, এই 18 ডিগ্রি ধরো, একটু 18 ডিগ্রি। তার মানে 5 টাকার অবস্থানটা হবে বৃত্তের মধ্যে, তুমি এতটুকু জায়গা দখল করবা। ঠিক আছে? তাহলে পাইচিত্রকে আমরা লেখচিত্র বৃত্তলেখ বলি, 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপিত হয়। ঠিক আছে? পাইচিত্রের উপরে কিন্তু আমি ক্লাস নিছি, মনে আছে নি তোমাদের নাকি ভুলে গেছো বাচ্চারা? মনে মনে আছে। আছে? আচ্ছা, ঠিক আছে। আমি আরেকটা ক্লাস নিব তোমাদের এর উপরে, পরিসংখ্যানের উপরে আরেকটা ক্লাস নিব ইনশাআল্লাহ। ওইটার ক্লাসের মাধ্যমে তোমাদের বাকিটা করে দিব। আচ্ছা, পাইচিত্র কি? এই 15 নাম্বারটা ছিল পাইচিত্র কি? পাইচিত্র হচ্ছে একটা বৃত্ত লেখ। বৃত্ত লেখ, পাইচিত্র একটা বৃত্ত লেখ। আচ্ছা, শ্রেণী সংখ্যা বের করতে বলছে, কেন্দ্র প্রবণতা গুলা কি কি? গণসংখ্যা সারণী তৈরি করার জন্য আচ্ছা 18 নাম্বারটা বলেছিলাম, গণসংখ্যা সারণী তৈরির জন্য কয়টা ধাপের প্রয়োজন হয় বাচ্চারা? গণসংখ্যা সারণী তৈরির জন্য কয়টা ধাপের প্রয়োজন হয়? 4টি। 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 গণসংখ্যা তৈরির জন্য 4টা ধাপের প্রয়োজন হয়। কি কি ধাপগুলা কারো কি মনে আছে? কি কি? স্যার, পরিসর নির্ণয়, শ্রেণী ব্যাপ্তি নির্ণয়, শ্রেণী সংখ্যা নির্ণয়, ট্যালি চিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। আচ্ছা, আলিফ বলো, কি কি ধাপের প্রয়োজন হয়? কয়টা ধাপের স্যার প্রয়োজন হয়? পরিসর, স্যার 4টি: শ্রেণীব্যাপ্তি, পরিসর, শ্রেণী সংখ্যা আর গণসংখ্যা সারণী। হ্যাঁ হ্যাঁ, তোমার টেলিচিত্রের সাহায্যে গণসংখ্যা সর্বপ্রথমটা হচ্ছে পরিসর। এরকম কিন্তু এমসিকিউ হয় গণসংখ্যা সারণী তৈরিতে। প্রথম কোনটা, প্রথম ধাপ কোনটি? পরিসর নির্ণয়। তারপরে কি? শ্রেণী ব্যাপ্তি নির্ণয়। তারপর হচ্ছে কি? শ্রেণী সংখ্যা নির্ণয়। তারপর হচ্ছে টেলিচিহ্নের সাহায্যে গণসংখ্যা নির্ণয়। ঠিক আছে? জি স্যার। এখন 20 নাম্বার যে এমসিকিউটা বলেছিল, 20 নাম্বার যে এমসিকিউটা আছে, 20 নাম্বার এমসিকিউ হচ্ছে, কোন স্কুলে 660 জন ছাত্রছাত্রীর জন্য নির্দেশিত কোন 60 ডিগ্রি হলে ছাত্রীর সংখ্যা কত? কোন স্কুলে 660 জন ছাত্রছাত্রীর ক্ষেত্রে ছাত্রীর জন্য নির্দেশিত কোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর জন্য নির্দেশিত কোণ 60 ডিগ্রি, তাহলে ছাত্রীর সংখ্যা কত? আচ্ছা, প্রশ্নটা মনে হয় একটু করে ফেলছে। আচ্ছা, আমাদের বলো তো, এই প্রশ্নটা একটু আছে স্যার, একটু করে। ছাত্র, টোটাল ছাত্রছাত্রী কয়জন? 660 জন। এখন ছাত্রীদের জন্য নির্দেশিত কোণ হচ্ছে 60 ডিগ্রি। ছাত্রীদের জন্য নির্দেশিত কোণ 60 ডিগ্রি হলে ছাত্রীর সংখ্যাটা কত? ছাত্রীর জন্য নির্দেশিত কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে আমাদের ছাত্রীর সংখ্যাটা কত? এখানে খেয়াল করো, ছাত্রীর সংখ্যা যেহেতু আমাদের বের করতে বলছে, তাহলে তোমার 360 ডিগ্রির জন্য, 360 ডিগ্রির জন্য কোণ কত? টোটাল কোণ কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রির জন্য মানুষ কজন? 660 জন। তাহলে এক এক ডিগ্রির জন্য মানুষ কজন আসবে? এই 660 ডিভাইডেড বাই কত? 360। আর হচ্ছে 60 ডিগ্রির জন্য মানুষ কয়জন? 660 ইনটু 60 ডিভাইডেড বাই 360, এতজন। শূন্য শূন্য কাটা, 636, 6 11 63, তার মানে 110 জন। তোমরা কি আসলে এগুলো বুঝছো কিনা বলো তো? জি স্যার। স্কুল বন্ধ থাকবে না, স্কুল খোলাই থাকবে।
কালকে ব্যাচ টেস্ট করানো বন্ধ থাকবে। আচ্ছা ঠিক আছে বাচ্চারা, ইয়া করো তাহলে, এটা কি বুঝছো? তাহলে 360 ডিগ্রি ইকুয়াল টু 660 জন, 1 ডিগ্রি ইকুয়াল টু কতজন, 60 ডিগ্রি ইকুয়াল টু কতজন, তাহলে 110 জন। তাহলে 60 ডিগ্রির জন্য ছাত্র হচ্ছে 110 জন। না পা কালকে স্কুলে হচ্ছে আপনার ব্যাচ বন্ধ থাকবে, এই সব টিচারের জন্য কালকে ব্যাচ বন্ধ থাকবে, কোনো টিচার ব্যাচ করতে পারবে না। ওই যে কালকে স্কুলে জিএমসি স্যারের কথা, ওই স্কুল হোস্টেল উদ্বোধন হবে সেইখানে। এমন কালকে হচ্ছে তোমার স্কুলে ব্যাচ বন্ধ থাকবে, হ্যাঁ কালকে ওই যে আচ্ছা বাচ্চারা, তারপরে একটা মিনিট, তোমাদের কাছ থেকে একটা মিনিট সময় নিচ্ছি, দাঁড়াও। কালকে ইনটেক হচ্ছে 7:50 ঘটিকা। আচ্ছা তাহলে আমরা এখন ইয়েতে আসি, 46 বাজে। আচ্ছা শোনো, তাহলে আমরা 6.1 কমপ্লিট করেছিলাম, 5.1 গেল আমাদের, একটু আমরা 5.2 তে আসবো। সরি, লঘিষ্ঠকের একটা প্রকাশ, 5.1 এ আসবো। 5.1 2 কি সবার আছে বার্ষিকের সিলেবাসে, অর্ধবার্ষিকের সিলেবাসে? ইয়েস স্যার। Yes, sir. সবারই থাকবে। আর দু একজনের নাও থাকতে পারে, এটা থাকলেও না থাকলেও সমস্যা নাই, যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা তোমরা করে আগে থাকো। ঠিক আছে, 5.1 এটা সবারই থাকবে, না থাকলে একটু ইয়ে করে থাকো। আমরা একটু এই একের অঙ্কতে দেই, লঘিষ্ঠ আকার প্রকাশ। লঘিষ্ঠ আকার প্রকাশ করা বাংলায় বোঝায় কাটাকাটি করে সবচেয়ে ছোট করে ফেলা, এরপরে আর কোনো কাটাকাটি করা যাবে না। এটা হচ্ছে নিজেদের ভাষায়। আর বইয়ের ভাষা হচ্ছে হরফের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক থাকবে না। হরলবের মধ্যে কোনো সাধারণ উৎপাদক বা গুণনীয়ক থাকবে না, কাটাকাটি করে ফেলবা। যেমন এই যে 6 এবং হচ্ছে ধরো 6 এবং হচ্ছে ধরো 12, হ্যাঁ 6কে আমরা কি লিখতে পারি, 3 দুগুণে 6। 12কে লিখতে পারি কত, 3 4 12, 3 গুণ 2 গুণ 2। এই 2 2 সাধারণ উৎপাদক কাটা, 3 3 সাধারণ উৎপাদক কাটা, উপরে কিছু নাই মানে 1, আর নিচে থাকলো কিছু। হ্যাঁ আমরা সরাসরি কাটতে পারি 6 দুগুণে 12 এভাবে। এটা হচ্ছে লঘিষ্ঠ আকার প্রকাশ করা, মানে কাটাকাটি করে সবচেয়ে ছোট করে ফেলা। এটা হচ্ছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। ওকে, তো আমরা একের মধ্যে আসবো, একের গতে একটু আসবো। একের গতে কি দেওয়া আছে খেয়াল করো, x কিউব y প্লাস xy কিউব ইনটু x স্কয়ার y কিউব প্লাস x কিউব y স্কয়ার। ওকে, তাহলে এখানে দেখো, এটাকে আমরা লঘিষ্ঠ আকার প্রকাশ করব। আচ্ছা তোমরা কি জানো উৎপাদক বিশ্লেষণের এই যে এখানে x কিউব y প্লাস xy কিউব, এখানে কোনো কাজ করা যায় কিনা? করা যাবে। উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ হচ্ছে পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। তোমাদের পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা সেটা দেখবা, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা। দ্বিতীয় কাজ হচ্ছে সূত্র প্রয়োগ করা যায় কিনা সেটা দেখবা। তৃতীয় কাজ হচ্ছে মিডল টার্ম করা যায় কিনা, মিডল টার্ম। তোমরা এগুলো এমএডব্লিউ মিডল টার্ম, এই ব্যাপারগুলো উৎপাদক বিশ্লেষণের এইটা হচ্ছে বেসিক রুল। প্রথমে কি করবা, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে কিনা সেটা দেখবা, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন আছে, কমন যায় কিনা সেটা দেখবা। ঠিক আছে, পুরা রাশির মধ্যে কোনো কিছু কমন যায় কিনা সেটা দেখবা। দ্বিতীয় কাজ হচ্ছে সূত্র যায় কিনা, না গেলে তারপর মিডল টার্ম। মিডল টার্ম এগুলা ক্লাস 7 এ শিখছো, আশা করি পারো। আর কমনের যে বিষয়টা দেখো, এক্স কিউব আছে আর এক্স আছে, ছোট পাওয়ার কমন যায়, পাওয়ার 3 আর পাওয়ার কত 1, তাহলে ছোট পাওয়ার কমন যাবে।
ওয়াই আছে আর ওয়াই কিউব আছে, তাহলে ওয়াই কমন যাবে। তাহলে আমরা এক্স কিউব আর এক্স এর মধ্যে এক্স কমন নিব, ওয়াই আর ওয়াই কিউবের মধ্যে ওয়াই কমন নিব। কমন নেওয়া মানে ভাগ দেওয়া। এক্স দিয়ে এক্স কিউব কে ভাগ দিলে কত, এক্স স্কয়ার থাকবে, ওয়াই দিয়ে ওয়াই রে ভাগ দিলে ওয়াই ওয়াই ক্যান্সেল, প্লাস আছে প্লাস চিহ্ন দাও, এক্স এক্স ক্যান্সেল, যেটা কমন নেই ওইটাতে প্রথম পদকে ভাগ করবে আবার দ্বিতীয় পদকে ভাগ করবে, এক্স এক্স ক্যান্সেল, প্লাস ওয়াই দিয়ে ওয়াই কিউব কে কাটা দিলে কত, ওয়াই স্কয়ার। ওকে, আর নিচে হরের মধ্যে কি আছে, এক্স স্কয়ার আছে আর এক্স কিউব আছে। আমি বলো তো এক্স কিউব কমন নিব নাকি এক্স স্কয়ার কমন নিব, বলো। স্কয়ার এক্স স্কয়ার স্কয়ার, স্যার এক্স সবার একটু স্কোয়ার। রেসপন্স। তাহলে আর ওয়াই কিউব আছে আর ওয়াই স্কয়ার আছে, কোনটা নিব কমন, ওয়াই স্কয়ার, ওয়াই স্কোয়ার। ছোটটা, ছোটটা নিব ওয়াই স্কয়ার। হ্যাঁ, কমন নেওয়ার পরে এক্স স্কয়ার ক্যান্সেল, ওয়াই স্কয়ার দিয়ে ওয়াই কিউব কে কাটা দিলে একটা ওয়াই থাকবে, প্লাস এই ওয়াই স্কয়ার ক্যান্সেল, এক্স দিয়ে এক্স কিউব কে কাটা দিলে একটা এক্স থাকে। ঠিক আছে, আশা করি এগুলো তোমরা বুঝো। গেল কই, এই তাহলে এটা কাটা একরকম দেখ, সরি কাটা গেছে না, এটা কি থাকলো, এক্স স্কয়ার, কোনো কিছু কি কাটা যায় বলো তো, সরি এটা কাটা যাবে না, কাটাকাটি কি একরকম হয়েছে, বাচ্চারা বলো একরকম কি হয়েছে, কি কাটা যায় বলো তো, আর তুলাটা কি ঠিক ছিল, এক্স কিউব ওয়াই প্লাস এক্স ওয়াই কিউব এক্স স্কয়ার ওয়াই কিউব প্লাস এক্স কিউব ওয়াই স্কয়ার, তাহলে কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। না গেলে আমরা কি করব, না গেলে আমরা x দিয়ে x, এই যে হরলব এটা কাটা যায়, x দিয়ে x স্কয়ার কে কাটা দিলে নিচে একটা x থাকবে, y দিয়ে y স্কয়ার কে কাটা দিলে নিচে একটা y থাকবে, আর উপরে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, নিচে কি y প্লাস x দিয়ে কথা x প্লাস y, একই কথা, এই যে, ঠিক আছে, তুলে ফেলো সবাই, তুলে ফেলো, একটু চটপট করো, একটু হারি আপ করো, একটু তাড়াতাড়ি তুলো বাবা, আজকে স্যার একটু তাড়া আছে, আমরা একটা ক্লাসটা হলে একটু কম সময় নিব, ম্যাথ দিন একটু সময় বেশি বাইরে দেব। সরি স্যার হচ্ছে কয়েকটা দিন এত প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি, কালকে বলেছিলাম তোমাদের একটা ক্লাস নেব, কালকে স্যার স্কুলের হোস্টেলে রাত্রে 2টা পর্যন্ত ছিলাম, বা বাসায় এসে ঘুমাইতে ঘুমাইতে 3টা 3:30 বেজে গেছে, পরে আবার সকাল আবার যাওয়া লাগছে, সারাদিন হোস্টেলে ছিলাম, এখন আবার তোমাদের ক্লাসটা নিয়ে আবার চলে যাচ্ছি। আচ্ছা, আজ কালকেই শেষ, কালকে থেকে সমস্ত ঝামেলা শেষ, ইনশাআল্লাহ এরপরে ক্লাস থেকে একদম রিল্যাক্সে পড়ানো যাবে স্কুলের। আচ্ছা, আমরা হচ্ছে টিচাররা কোনো কাজ করি না, জাস্ট আমরা ইনস্ট্রাকশন দেই যে কাজ করতেছে কিনা শ্রমিকরা, সবকিছু তোমার আমরা একটু তদারকি করি আর কি। ওকে, সো আমরা একের উয়াতে একটু আসি, একের উয়াতে আসি, কি দেওয়া আছে, এক্স স্কয়ার মাইনাস 6x প্লাস কত 5 ডিভাইডেড বাই এক্স স্কয়ার মাইনাস 25। আচ্ছা, তাহলে উৎপাদক বিশ্লেষণের 1 নাম্বার কাজ কি, সবাই আমাকে বলো 1 নাম্বার কাজ কি বাচ্চারা, এই রাশির উৎপাদক বিশ্লেষণ করব, 1 নাম্বার কাজ কি বলো, মিডল সূত্র টার্ম ফালাবো। না 1 নাম্বার মিডল টার্ম তোমার কে স্যার কইছে, কমন নেওয়া। কোনো কিছু কমন যায় কিনা 1 নাম্বার দেখবা, 2 নাম্বার কাজ হচ্ছে কোনো কিছু সূত্র প্রয়োগ করা যায় কিনা, তারপরে দেখবা মিডল টার্ম, কোনো কিছু কমন যায় জানি। তুমি সাধারণত যখন রাশির মধ্যে 3টা পদ থাকবে সচরাচর মিডল টার্মই হয়, 90% বা 95% ক্ষেত্রে মিডল টার্মই হয়, তো 2-1% ক্ষেত্রে তোমার 3টা পদ দেওয়া থাকলে সূত্র যায়। হ্যাঁ, আর হচ্ছে তোমার যেহেতু কোনো কিছু তোমার কমন যাচ্ছে না, তারপর দেখবা সূত্র প্রয়োগ করা যায় কিনা, শেষের সংখ্যাটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয়, 9 16 25 36 49 এই ফরম্যাটে না থাকলে সূত্র প্রয়োগ করা যাবে না, তখন তুমি মিডল টার্মে চলে যাবে। আর মিডল টার্মের নিয়ম হচ্ছে কি, শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুইটা সংখ্যা নিব, ওই সংখ্যা দুইটা যদি সবগুলো প্লাস এর হয়, সংখ্যাটাকে গুণ করলে, দুইটা সংখ্যা গুণ করলে শেষ সংখ্যা সমান, যোগ করলে মাঝেরটা সমান, তাহলে 5 আর 1 যোগ করলে কত, 6, 5 এ 1 গুণ করলে 5, তার মানে আমাদের কিন্তু অলরেডি 6 আছে। তাহলে কি কাজ করবো আমরা, এটা কিভাবে লিখবো, x স্কয়ার মাইনাস 5x, যেহেতু মাইনাস এর 6 তাহলে মাইনাস এর 5x
মাইনাসের এ 1 মানে হচ্ছে একটা এক্স প্লাসের 5 আর এখানে এক্স স্কয়ার 25 কে লেখা যায় কত 5 স্কয়ার দুইটা পদ থাকলে সাধারণত আমাদের সূত্র যায় দুইটা পদ দেওয়া থাকলে সূত্র প্রয়োগ করা যায় a স্কয়ার মাইনাস নিচেরটার মধ্যে একটা সূত্র যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি বলো তো সবাই a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস A b। plus B into A minus a B. প্লাস b ইনটু a মাইনাস b এই অগ্নি কি অবস্থা তোমার এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? এই তো আছে আলহামদুলিল্লাহ a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a হচ্ছে x b হচ্ছে কত 5 তাহলে x প্লাস 5 ইনটু x মাইনাস 5 তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b a প্লাস b ইনটু a মাইনাস b আর উপরটা থেকে আমরা জোড়ায় জোড়ায় কমন নিব উপরটা থেকে জোড়ায় জোড়ায় কমন নিব আচ্ছা আমি একদিন সময় করে তোমাদের মিডল টার্মের বেসিক জিনিসটা আরেকটু আলোচনা করব একদিন শুধু মিডল টার্মটা দেখাই দেব তাহলে জোড়ায় জোড়ায় কমন নিব তাহলে x স্কয়ার আছে x আছে তাহলে ছোট পাওয়ার কমন নেয় x দিয়ে x স্কয়ার কে ভাগ দিলে একটা x মাইনাস x দিয়ে 5x কে ভাগ দিলে x কাটা থাকলো কি মাইনাসের 5 আর এখানে কোনো কিছু কমন নাই মানে মাইনাসের 1 কমন যাবে কোনো কিছু কমন না গেলে 1 কমন নিতে হয় যেহেতু সামনে মাইনাস তাহলে মাইনাসের 1 কমন তাহলে মাইনাসের 1 এটা মজার বিষয় হচ্ছে দ্বিতীয়টার ক্যালকুলেশনটাই তোমার করার প্রয়োজন হয় না প্রথম ব্র্যাকেটের ভিতরে এই যে কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা থাকে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই বসে ঠিক আছে দ্বিতীয় ব্র্যাকেটটার ভিতরে তাই বসে আচ্ছা তা লিখলাম আমি এখন x 5 দুইবার আছে দুইবার থেকে একবার x 5 আছে কয়বার দুইবার দুইবার থেকে একবার লিখলাম x 5 দুইবার থেকে একবার আর আনকমন কি আছে x 1 আর নিচে কি আছে x 5 এই x 5 দুইবার থেকে একবার আর আনকমন হচ্ছে এই যে x আর এই যে মাইনাসের 1 আর নিচে যা আছে তাই কি কি কাটা যায় x 5 নিচে x 5 কাটা উপরে থাকলে x 1 নিচে থাকলে x 5 সবাই একটু তুলে ফেলো সবার তোলা হয়েছে আচ্ছা সবার তোলা হয়েছে জি স্যার। Yes, sir. আচ্ছা এই শাহাদাত কি অবস্থা বুঝতেছো জি স্যার। ওকে মুবাশশির তামজিদ বুঝতেছো Yes, sir. ওকে ছ নম্বরে আসো ছ নম্বর কি চাইছে x স্কয়ার মাইনাসের 7x প্লাসের 12 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাসের 9x প্লাসের 20 এখন মিডল টার্ম সাধারণত রাশির মধ্যে যদি তিনটা পদ দেখো মিডল টার্ম হয়ে যায় মিডল টার্ম করে এটা করাই যায় ঠিক আছে আবার কিছু কিছু অঙ্ক আছে মিডল টার্ম করা যায় সূত্র প্রয়োগ করে করা যায় দুটাই করতে পারো আর কোনো কিছু যেহেতু পুরো রাশির মধ্যে কমন আছে কিনা বিষয়টা যদি এরকম হইতো x কিউব মাইনাস 7x স্কয়ার প্লাস 12x তাহলে প্রথমে কিন্তু তুমি x কমন নিয়ে নিতে হইতো x কমন না মানে পাওয়ার 1 করে কমে যাবে প্রথমে x টা কমন নিয়ে নিতে হতো ঠিক আছে এরকম অঙ্ক আসবে একটু পরে আচ্ছা এরকমটা আগে আমরা দেখি তাহলে 12 কে ভেঙে আমাদের 7 বানাইতে হবে 12টা কি স্যার প্লাসের তাহলে 12 কে আমরা তাহলে বলছিলাম শেষের সংখ্যাটাকে ভেঙে আমরা এমন দুটো সংখ্যা দিব গুণ করলে শেষ সংখ্যার সমান আর যোগ করলে কি মাঝেরটা সমান তাহলে 12 কে আমরা কত উপায়ে লিখতে পারি 12 কে 12 6 দুগুণে 12 3 4 12 4 গুণ 3. হ্যাঁ 3 4 12 3 4 12 4 আর 3 যোগ করলে কত 7 যেহেতু মাইনাসের 7 আছে তাহলে আমাদের মাইনাসের 4 মাইনাসের 3 মাইনাসের 4 আর মাইনাসের 3 কি মাইনাসের 7 হয় ঠিক আছে প্লাস এই যে 12 আর 20 কে বানিয়ে আমাদের 9 বানাইতে হবে 20 কে ভেঙে 9 20 কে আমরা 10 দুগুণে 20 20 একে 20 4 5 20 4 আর 5 যোগ করলে কত হয় 9 হয় এজন্য আমরা 4 5 20 টা নিব 10 দুগুণে 20 নিলে হবে না 20 একে 20 নিলে হবে না তাহলে x স্কয়ার মাইনাস যেহেতু মাইনাসের 9x
তাহলে মাইনাসের 5 মাইনাসের 4, ঠিক আছে? তুলে ফেলো, সেকেন্ড লাইনটা তুলে ফেলো। Hurry up, hurry up. হয়েছে বাচ্চারা? এবার চ্যানেলগুলো হয়েছে সবার? এখন এখন কি কাজ করবা? এখন দেখি নিজের একটু ট্রাই করো তো। জোড়ায় জোড়ায় কমন নেবে, এখন জোড়ায় জোড়ায় কমন, জোড়ায় জোড়ায় কমন নাও। এখান থেকে কি কমন যাবে? এক্স, এক্স দিয়ে তুমি এক্স স্কয়ারকে ভাগ দাও, তাহলে একটা এক্স মাইনাস, এক্স দিয়ে আবার দ্বিতীয় পদটাকে ভাগ দাও, এক্স এক্স এ কাটা থাকলো কি মাইনাসের 4, এই মাইনাসের 4। এখানে ছোট সংখ্যা, এখানে একটা ট্রিক্স হচ্ছে দ্বিতীয় অংশের মধ্যে যখন ছোট প্রথম এক্স এর সহগটা কত, যে ছোট সংখ্যাটা না, এটা কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটের ভিতরে যা আছে দ্বিতীয় ব্র্যাকেটের ভিতরে তাই লিখে দিবা। কেন? ওই যে 3 তুমি কমন নিছো, 3 3 কাটা থাকলো কি x, মাইনাস প্লাস মাইনাস, 3 দিয়ে 12 কে ভাগ দাও, 3 4 12। এখানে হিসাবে করা লাগবে না, ছোট সংখ্যাটা কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা আছে দ্বিতীয় ব্র্যাকেটে তা তুমি লিখে দিবা, এটা যেন মনে থাকে, ঠিক আছে? দুই জায়গার মধ্যে x আছে, আমরা x কমন নিব, x দিয়ে x স্কয়ার কাটা দিলে একটা x মাইনাস x x এ কাটা থাকলো কি 5 মাইনাস 4 কমন নিব, কমন নেওয়ার পরে প্রথম ব্র্যাকেটে যা দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে তাই আসবে, ঠিক আছে? কারো কি প্রশ্ন আছে এখানে? আর কোশ্চেন আছে? তামজিদ বুঝতেছো? আর রুদ্র কি অবস্থা? রুদ্র বুঝতেছো? এই তো স্যার ভালো। বুঝতেছো কি না? জি স্যার বুঝতেছি, অঙ্কটা করা শেষ স্যার। ওকে ওকে। তাহলে x মাইনাস 4 দুইবার আছে, দুইবার থেকে একবার, আর আনকমন কি x যে মাইনাস এর 3, আর নিচে x মাইনাস 5 দুইবার থেকে একবার, আর আনকমন কি আছে x মাইনাস 4, ঠিক আছে? তাহলে x মাইনাস 4 x মাইনাস 4 ক্যান্সেল, উপরে থাকলো কি x মাইনাস 3, নিচে থাকলো x মাইনাস 5, এটা आंसर, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? রোদেলা আছো ক্লাসে? রোদেলা, আচ্ছা ঠিক আছে বাচ্চারা, স্যার হচ্ছে আজকে একটু ব্যস্ত আছি, তো আমি নেক্সট ক্লাস ইনশাআল্লাহ সময় একটু বাড়াই দেবো তোমাদের। আজকে ক্লাসটা একটু, নেক্সট ক্লাসে একটু সময় বেশি করে নিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর তোমরা তোমরা 6.1টা 6.1 এর অঙ্কগুলো একটা রিভিশনে রাখবা। 6.1 প্রতিস্থাপন অপনয়ন, 6.1 একটু রিভিশনে রাখবা, রিভিশন দাও 6.1টা, ঠিক আছে? একটু রিভিশনে রাখো 6.1টা, প্রতিস্থাপন অপনয়নের অঙ্কগুলো বাসায় একটু রিভিশন দাও, ঠিক আছে? আর আজকের ক্লাসে যা যা পড়ানো হলো 5.1 এর লঘিষ্ঠ আকারে প্রকাশগুলো একটু বাসাতে দেখে ফেলো। আমি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশে কিভাবে প্রকাশ করে যোগফল নির্ণয়, এই ব্যাপারগুলো আমরা নেক্সট ক্লাসে একটু আলোচনা করব। আজকে এতটুকুই থাকুক বাচ্চারা, হ্যাঁ? ওকে ঠিক আছে, সবাই ভালো থাকো বাচ্চারা, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ, টাটা।